ইন্টারিম গভর্নমেন্টের সময় বিডার যে চেয়ারম্যান অত্যন্ত একজন সুযোগ্য ব্যক্তি, খুব ভালো মানুষ। তিনি চেষ্টার ত্রুটি করেননি। একটা অত্যন্ত সফল একটা ইনভেস্টমেন্ট সামিট করেছেন, আয়োজনের দিক থেকেও সফল, পার্টিসিপেশনের দিক থেকেও বিশ্বের নানা জায়গার লোকজনকে উনি জড়ো করেছিলেন এবং আমরা খুব আশাবাদী ছিলাম, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু জিরো। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বিকেএমই প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের কাছ থেকে। আজকে কালবেলার ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বাণিজ্য বেলায় তিনি এসেছেন অতিথি হয়ে। আমরা আলোচনা করছিলাম সামগ্রিক ব্যবসা বাণিজ্য নিয়ে। আপনারা শুনুন এবং আমাদের সঙ্গেই থাকুন। হাতেম ভাই, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। বিনিয়োগের যে চিত্র এখন আছে বাংলাদেশে, যে আপনি যেটা বললেন যে আমাদের সুদের হার, ব্যাংক লোন, আমাদের ইনফ্লেশন, আমাদের পলিসি সব মিলিয়ে দেশীয় বিনিয়োগকারীরাই এখন অলমোস্ট হতাশ এই পর্যায়ে। তো সেখানে বিদেশি বিনিয়োগের কী অবস্থা? আমরা দেখলাম এটা জিডিপির 0.3%-এরও নিচে আমাদের, বা অন্যান্য আমরা যদি আমাদের আশপাশের অন্য দেশের তুলনায় বা কম্পিটিটরদের তুলনায় আমরা যদি এটা দেখি, তো সেক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্টের জন্য আমাদের আসলে কী করণীয়, কী করা উচিত? আপনি দেখেন, আমি প্রায়ই কথাটা বলি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় বিডার যে চেয়ারম্যান অত্যন্ত একজন সুযোগ্য ব্যক্তি, খুব ভালো মানুষ। তিনি চেষ্টার ত্রুটি করেননি। একটা অত্যন্ত সফল একটা ইনভেস্টমেন্ট সামিট করেছেন, আয়োজনের দিক থেকেও সফল, পার্টিসিপেশনের দিক থেকেও বিশ্বের নানা জায়গার লোকজনকে উনি জড়ো করেছিলেন এবং আমরা খুব আশাবাদী ছিলাম, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু জিরো। কেন? এর মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে জ্বালানি সংকট, দ্বিতীয়ত হলো ব্যাংকিং অব্যবস্থাপনা, তৃতীয়ত হচ্ছে ট্যাক্সে মানে এনবিআর ট্যাক্সেশন পলিসি থেকে কাস্টমস পলিসি ইত্যাদি নানা কিছু। এটা ধরেন যারা আসছে তাদের সাথে আমাদের সেভারেল টাইম কথা হয়েছে, যেই সমস্ত ইনভেস্টররা আসছে, এবং তারা আমাদের সাথেও কথা বলেছে, যেমন আমাদের অবস্থা কেমন বা কি বোঝার চেষ্টা করেছে। আবার তাদের দেশের ওই সমস্ত দেশের কিছু লোক তো ইতিপূর্বে ইনভেস্টমেন্ট করেছে, তো তারা জানার চেষ্টা করেছে যে আমরা কেমন আছি। তো আমরা কি ভালো ছিলাম? আমরা তো ভালো ছিলাম না। তো ওইটাই তাদের জন্য একটা মেসেজ যে এক্সিস্টিং যারা ইনভেস্টর তারাই তো ভালো নাই, তাহলে আমরা কোথায় যাচ্ছি? তো আলটিমেটলি আসে নাই। এবং আমরা কিছু চাইনিজ ইনভেস্টর খুব আগ্রহী আসছিল, তাদের সাথে চাইনিজ, জাপানিজ আমরা কথা বলেছি, কিন্তু আলটিমেটলি পরবর্তীতে দেখা গেছে তারা ইজিপ্টে গিয়ে ইনভেস্ট করছে, কেউ ইন্ডিয়াতে যাচ্ছে। কেন যাচ্ছে? আজকে ইন্ডিয়া যদি আপনি দেখেন যে ইন্ডিয়া অ্যাগ্রেসিভলি তারা পলিসি করছে যে কিভাবে বাংলাদেশকে পিছনে ফেলে তারা বিশ্ববাজারে অ্যাপারেল এক্সপোর্টে অবস্থান তৈরি করতে পারে, এবং তাদের দেশে ইনভেস্টমেন্টের জন্য নানা রকমের সুযোগ সুবিধা সেখানে দিচ্ছে, ইভেন জমিটাও ফ্রি দিচ্ছে, এরকমও ঘটনা আছে। ইনভেস্টমেন্টে যত টাকা ইনভেস্ট হবে তার কোথাও 30%, কোথাও 40% সরকার পরবর্তী 5 বছরে পরিশোধ করবে, ইনভেস্টরের পরিশোধ করা লাগবে না। বাকি 60 বা 70% ইনভেস্টর পরিশোধ করবে। শ্রমিকের বেতন সরকার দিয়ে দিচ্ছে, মানে একটা অংশ, 5,000 রুপি, 6,000 রুপি পুরুষ এবং নারী শ্রমিকের জন্য। তারপরে ব্যাংকের ইন্টারেস্ট রেট তাদের জন্য কমিয়ে দেওয়া হয়েছে। তারপর আবার এক্সপোর্টের উপর একটা বিদ্যুতে দেওয়া হয়েছে, ভর্তুকি দেওয়া হচ্ছে। তারপর আবার এক্সপোর্টের পরে সেখানে একটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। তো তারা কি এলডিসি কান্ট্রি? তারা তো ইনসেন্টিভ দিচ্ছে, আর আমাদের এখানে এলডিসির দোহাই দেওয়া সব বন্ধ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ সরকারকে, এইবার এটা আবার ইনসেন্টিভটা বাড়িয়েছেন। তো এটা কিছুটা হলো অন্তত আমাদেরকে সুযোগ করে দিবে যে দেশীয় বস্ত্র শিল্পটাকে। কম্পিটিটর দেশগুলো যদি তাদের ব্যবসার জন্য, ধরেন এটা আপনি যেটা বললেন ইন্ডিয়ার উদাহরণ, ধরেন তারা তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা সেটা করবে, তাহলে বাংলাদেশ কেন পিছিয়ে আছে? বাংলাদেশ, ভিয়েতনাম যেমন আগাচ্ছে, চায়না থেকে ইন্ডিয়া বা তার কম্পিটিটর আদার দেশ যারা আছে ধরেন, তো তারা সবই করছে। ভিয়েতনামে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে ইনভেস্টরদের, সেক্ষেত্রে বাংলাদেশ এটা দেখেও কি না দেখার ভান করছে, বা সমস্যাটা কোথায় তাহলে? আচ্ছা, এখন আসেন যে আমরা একটু যদি আমরা তুলনামূলক বিশ্লেষণে যাই, যে ভিয়েতনাম, ইন্ডিয়া, বা আমাদের যে প্রধান প্রতিদ্বন্দ্বী আমরা ধরি দুইটা, কি ভিয়েতনাম এবং ইন্ডিয়া। ভিয়েতনাম কখনো আমাদের টপকে সেকেন্ড পজিশনে চলে যায়, কখনো থার্ড পজিশনে যায়, এই পর্যায়ে চলছে। তো এই পর্যায়ে তারা কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, কি করছে, আর আমরা কি করছি, এগুলো যদি একটু তুলনামূলক বিশ্লেষণে যাই তাহলে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে তাহলে আমরা কোথায় যাচ্ছি। আমরা
সরকার আমরা সবসময় দেখেছি যে সরকার রপ্তানি খাতকে বিশেষ একটা সহযোগিতা করার চেষ্টা করেছেন, বাট কখনো কখনো দেখা গেছে যে অজান্তেই সেখানে এমন কিছু পলিসি হয়ে গেছে যেটা আসলে রপ্তানি খাতকে বাধাগ্রস্ত করছে। যেমন ধরেন বর্তমানে এই যে গ্যাস সংকট, তো এটা তো কিছু সংকটটা তো এটা ইনহেরিটেড, বর্তমান সরকার কিন্তু এটা নতুন না, হ্যাঁ এটা আগে থেকেই আসছে। যে এর আগের সরকারের সময় আপনার দীর্ঘ 15 বছর কিন্তু দেশীয় উৎস থেকে গ্যাস আহরণের কোনো উদ্যোগ নেওয়া টোটালি বন্ধ ছিল, ফলে যা হবার তাই হচ্ছে। এখনো বছরে প্রায় 15 কোটি কিউবিক ফিট উৎপাদন কমে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে উচিত ছিল একদিকে এটা বাড়ানো, অপরদিকে যেটা শর্টেজ আছে এটাকে আমদানি করে ফিল আপ করা। তো সেই জিনিসটা সঠিকভাবে পুরোপুরিভাবে হয়নি বিধায় আমরা সবসময় একটা গ্যাস সংকটের মধ্য দিয়ে ছিলাম। বর্তমানে যেটা সংকট চলছে এটা এক্সেপশনাল একটা সংকট, এটা হয়তো 20-22 দিন 25 দিন লাগবে এটা সমাধান হতে। এই কারণে অল্টারনেটিভ কিছু ব্যবস্থা থাকা দরকার ছিল। এফএসআরইও যেটা নষ্ট হয়েছে, আরও একটা এফএসআরইও রিজার্ভ রাখা উচিত ছিল। তারপরে স্থলের মধ্যে স্থলভাগে এফএসআরইও পার্মানেন্টলি এফএসআরইও বসানো দরকার, ভবিষ্যতের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা চিন্তা করে। তারপরে এই সমস্ত জায়গাগুলি যদি সরকার এখন ঠিকমতো পলিসি নিয়ে এগোতে পারে তাহলে হয়তো ভবিষ্যতে একটা সময় গিয়ে আমরা আবার একটা জায়গায় যেতে পারবো। বাট দীর্ঘদিন আপনি দেখেন আজকে আমরা বাংলাদেশের পোশাক শিল্প বলেন, গার্মেন্টস সেক্টর বলেন, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, কেন আজকে আমরা এতটুকু আসতে পেরেছি? ওই যে গ্যাস ছিল বলেই, আমাদের দেশীয় সম্পদ গ্যাস ছিল বলেই কিন্তু আমরা এতটুকু আসতে পেরেছি। সরকার আমাদেরকে সেখানে ফেসিলিটেট করেছেন প্রপারলি। তো এই জায়গাটাতে যদি সরকার, যেহেতু আমাদের একটা অভিজ্ঞতা আছে যে অতীতে বিএনপি সরকার যখনই ক্ষমতায় ছিল তখনই কিন্তু আমরা ভালো ভালো পলিসিগুলি পেয়েছি এবং ব্যবসা বান্ধব পলিসি পেয়েছি। তো এই কারণে এবার আমাদের একটা প্রত্যাশা এবং আমরা আশাবাদী যে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই সময় এইরকম ভালো কিছু জিনিস পাবো, সেইটার প্রত্যাশাই কিন্তু আমরা এখন আছি। তাহলে আপনার দৃষ্টিতে এখন চ্যালেঞ্জগুলো কি কি ধরেন? এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি সংকট। দ্বিতীয়ত যদি বলি আমাদের ব্যাংকিং খাতের যে সংকট সমস্যা, নানা রকমের পলিসি, ব্যাংকিং খাতের অসহযোগিতা, চরম অসহযোগিতা ব্যবসা বাণিজ্যকে পিছিয়ে দিচ্ছে। আর তৃতীয়ত যদি বলি আপনার এনবিআর ট্যাক্সেশন পলিসি, যদিও এবার কিছুটাই হয়েছে, তা কাস্টমস ট্যাক্স ভ্যাট এই সমস্ত বিষয়গুলি আছে। আইন শৃঙ্খলা এটা অন্যতম একটা, আমি মনে করি যে বর্তমানে আইন শৃঙ্খলার যেই পরিস্থিতি এটা অনেককেই শঙ্কিত করে তুলছে। তো সেই জায়গাটা যদি জিরো টলারেন্সে না আনতে পারে তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য বা ইনভেস্টমেন্ট এটা খুব একটা এগোবে না। আচ্ছা, অনেকে বলে থাকে যে বাংলাদেশে ধরেন যে বিজনেস, যেমন একটা লাইসেন্স আপনি 1 বছর দেয়া হয়, ধরেন পরিবেশের লাইসেন্স আপনি 1 বছর পর নবায়ন করবেন। এই যে প্রতিটা জিনিস ট্রেড লাইসেন্স, এখন যদি ট্রেড লাইসেন্স সম্ভবত 5 বা 10 বছরের জন্য করা হয়েছে, এই লাইসেন্সিংগুলো যদি আপনি লং টার্ম ধরেন 10 বছরের জন্য দিয়ে থাকেন, এই যে পলিসিগুলো না করার পেছনে যেটা অনেকে এটাকে আমলাতন্ত্রের উপরে একটা দোষারোপ করেন যে আসলে বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা যারা আসেন সরকারে বসেন তারা হয়তো কাজটা কিন্তু করে নির্বাহী বিভাগ বা আমলাতন্ত্র। তো সেক্ষেত্রে আমলাতন্ত্রকে অনেকেই বলছেন যে বাংলাদেশের বাণিজ্য বিকাশের আসলে মূল বাধা। এটা আপনি কি সমর্থন করেন কিনা? আপনি দেখেন, যেদিন থেকে আমরা শোনা শুরু করেছি ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের কথা, ওই দিন থেকে দেখে আসছি এটা কঠিন থেকে কঠিনতর হয়েছে। এবং আপনি যেটা বললেন যে খুব পারফেক্টলি অ্যাড্রেস করলেন যে এই যে লাইসেন্সগুলি কেন আমার প্রতি বছর নবায়ন করতে হবে, যুক্তিটা কি? আপনি একবারে আমাকে 5 বছর বা 10 বছরের জন্য দিতে অসুবিধা কোথায়? বর্তমানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুরু হয়েছে, আপনি প্রতি বছর নবায়ন ফি নেবেন, তো আপনি 5 বছরের নবায়ন ফি একবারে নেন, 10 বছরের নবায়ন ফি একবারে নেন, নিয়ে আমাকে 10 বছরের জন্য ওই একটা জায়গা থেকে আমাকে একটু নিরাপদ করে দেন। বা আমাকে প্রতি বছর, যেমন এই যে ধরেন জুলাই আসলেই জুনের শেষ দিকে আসলেই আমার কমার্শিয়াল এসে বলে স্যার এই বছর এই এত টাকা লাগবে, এই লাইসেন্সগুলি সব তার দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়, ওই 1 মাস লাগে তার এইগুলি করার জন্য সময় ক্ষেপণ করতে হয়।
যে এইটা নবায়ন, ওইটা নবায়ন, এটা সেরে ওইটা সেরে, এইভাবে করতে হয়। তো কেন একবারে আমাকে 5 বছর 10 বছর দিতে অসুবিধা কোথায়? সেই জায়গাগুলি আমার মনে হয় পরিবর্তন হওয়া দরকার। আর দ্বিতীয়ত একটা যে জিনিসটা আমরা প্রায় দেখি, মানে ডিসেন্ট্রালাইজেশন অভাব খুব, মানে যে কোনো কিছু একটা সেন্ট্রালাইজ পজিশনে মানে যেতে হয়, একেবারে দেখা যায় যে প্রধান কার্যালয়ে যেতে হয়। যেমন ধরেন আমার হয়তো একটা ইয়ের জন্য বিডাতে যেতে হবে অথবা বস্ত্র অধিদপ্তরে যেতে হবে। তো একদিকে বস্ত্র অধিদপ্তর, আরেকদিকে বিডা, তাহলে কোনটা যাব? এক জায়গায় রাখেন আমাকে, মাঝখানে বলা হলো পোষক কর্তৃপক্ষ, বস্ত্র অধিদপ্তর আমাদের জন্য, আবার বিডা তো আমাদের যাইতে হবে, তাহলে দুই জায়গায় কেন? আর বিডা যদি দায়িত্ব নেয়, আমি মনে করি বিডা হবে পারফেক্ট প্লেস একটা ইনভেস্টমেন্টের জন্য, ইনভেস্টরের জন্য, এবং সেখান থেকেই তাকে মানে প্রত্যেকটা লাইসেন্স, যতগুলি লাইসেন্স দেওয়া হয় সেটাকে ওই বিডা থেকে যদি দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে ইনভেস্টমেন্ট যারা আসবে তারা উৎসাহিত হবে, সহজ হবে। আদারওয়াইজ এরকম আমার যদি 20-22টা লাইসেন্সের জন্য 20-22 জায়গায় দৌড়াইতে হয়, সময় ক্ষেপণ, এবং সেখানে অনেক দুর্গতি, অনেক কিছু পোহাইতে হয় আমাদের। কিন্তু বিডের আসলে বিডে নিজেও কি কার্যকর? যদি আমরা বিনিয়োগ বোর্ড থেকে দেখি যে বিডায় কারা পোস্টিং হচ্ছে, কারণ বিনিয়োগ বোর্ড থাকাকালীনই কিন্তু ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছিল। তো তখন ওয়াসা বা ডেসা ওর ইলেকট্রিক যারা যারা যাচ্ছে ওখানে, আসলে ও কিন্তু ওখানে যাচ্ছে মানে তার জন্য একটা মানে ভালো পোস্টিং না এটা আসলে, হ্যাঁ, বা একজন লোককে হয়তো খারাপ জায়গায় পোস্টিং দিতে হবে, তাকে ওখানে দেওয়া তাকে হবে। বিডাতে দেওয়া হয়। তো সেই লোকটা কি করে তার অফিসকে ফোন করলে একটা কানেকশন ইজিলি করে দিবে? না, ওই উদ্যোগটা নিতে হবে সরকারকে, ওই জায়গাটাকে প্রায়োরিটি দিয়ে, মানে একটা ওয়ান স্টপ সার্ভিস সেল ওখানে থাকতে হবে, এবং সেখানে যারা যাবেন, পোস্টিং হবেন, একেবারে সরকারের দক্ষ লোকগুলিকে ওখানে দিতে হবে, বাছাই করে, তাহলেই কিন্তু পরিবর্তনটা হবে, সৎ এবং দক্ষ। মানে অথরিটি নিয়ে যদি কাজ করতে না পারে বিডা, অথরিটি নিয়ে কাজ করার মতো তাকে অথরাইজ করতে হবে, তাকে সেই দায়িত্ব দিতে হবে, সেই সুযোগটাও তাকে দিতে হবে। সরকার যদি সেখানে মানে ডেসপারেটলি সেই কাজটা করতে পারে, তাহলে এটা সম্ভব, অসম্ভব কোনো কাজ না। এবং এটা আমি মনে করি বিডার বর্তমানে যিনি চেয়ারম্যান দায়িত্বে আছেন, তিনিও যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এই ব্যাপারে উদ্যোগটা নেন, তাহলে এটা আমার মনে হয় সম্ভব। যাই হোক, আমরা আশাবাদী যে বিডা ভালো কিছু করবে। যদিও অনেক আবার এই কথাও আছে যে, ধরুন আপনি যেটা বললেন একটা সফল সম্মেলন, এই সম্মেলনের পর কিন্তু আমরা ইতিবাচক কোনো ইনভেস্টর এখানে রেজাল্ট পাইনি। আবার আমরা বিদেশি বিনিয়োগকারী যারা এক্সিস্টিং আছে তারাও বলছে যে আমরা ভালো নাই, তাহলে নতুন বিনিয়োগকারী কিভাবে আসবে? যেমন আমরা এই যে কোরিয়ান ইপিজেডের কিয়াকসাংয়ের একটা জানি যে ওনারা ভিয়েতনামে গিয়ে খুব ভালো করছে, এবং বিদ্যুৎ ফ্রি, জমি ফ্রি, এই ধরনের সুযোগ সুবিধা। তো আমরা আসলে যেটা বলতে চাচ্ছি যে দীর্ঘদিন থেকে কিন্তু আমরা একই কথা বলছি, একই রকম অভিযোগ, একই, তো এটা আর কি আসলে আরও 5 বছর পরও কি আমরা একই কথা বলবো, একই আলোচনা করে যাব? আপনি দেখেন, মানে দুর্ভাগ্যজনক হচ্ছে যেটা, যে আপনি এই যে জমি ফ্রির কথা বললেন, এটা ইন্ডিয়াতে আছে, ভিয়েতনাম, নানা জায়গাতেই আছে জমির। উল্টা আমাদের এখানে মনে করেন আমার যদি জমির দাম যদি শতাংশ আমার 50,000 টাকা হয়, আবার 25,000 টাকা দেওয়া লাগে ওই রেজিস্ট্রেশন করতে গিয়া, ওই কি ট্যাক্স জানি ওটাকে ওনারা একটা বসাই দিয়েছে। দেখা যায় যে 1 লাখ টাকা, হ্যাঁ, গেইন ট্যাক্স বা কিছু একটা, 25,000 টাকা প্রতি শতাংশে। এটার কি যুক্তি থাকতে পারে? আপনি 1 লাখ টাকা শতাংশে আমি যদি জমি কিনি, আবার আমাকে ওখানে 25,000 টাকা দিতে হবে ওইটার জন্য, কোনো ক্ষেত্রে আবার আরও বেশি, 40,000 টাকা। তাইলে আমার জমির দাম গিয়ে পড়তেছে কত? আলটিমেটলি এটা অনেকেই এফোর্ড করতে পারে না। তো এই জায়গাগুলো সরকারকে আমার মনে হয় ভাবতে হবে, এবং সেই জায়গাগুলিকে যদি সহজে যদি কোনো ইয়ে না দেওয়া যায়, যে উদ্যোক্তাদেরকে যদি আমন্ত্রণ না করা যায়, তাহলে কিন্তু উদ্যোক্তারা আসবে না, এবং যেটা আসে নেই, কারণ বিদেশে তারা এর চেয়ে বেটার ফেসিলিটি পাচ্ছে, যার ফলে তারা বিদেশে যাচ্ছে। আচ্ছা, ব্যবসায়ীদের নিয়েও কিন্তু আমাদের দেশের মানুষের একটু হতাশা আছে। ধরেন অনেকেই যেটা টাকা পাচার করে, প্রায়শই এটা হয় যে ব্যবসায়ীদের মাধ্যমে বেশি টাকা পাচার হচ্ছে বা আমলাদের মাধ্যমে। তো ব্যবসায়ীরা এখানে ব্যবসা করে টাকাটা আপনি এখান থেকে প্রফিট করে বিদেশে নেওয়ার কী প্রয়োজনীয়তা আছে? আচ্ছা, এখন হ্যাঁ, ব্যবসায়ীদের মধ্যে যে নাই তা না, কিছু ব্যবসায়ী তো আছেই বিদেশে টাকা পাচার করে বা করেছে এরকম আছে, বাট এটার সংখ্যায় কত? আপনি যদি দেখেন যে আজকে ওই বেগমপাড়ার কথা আমরা প্রায় শুনি, সেই বেগমপাড়ায় যদি আপনি তল্লাশি দেন, ইতিপূর্বে আমরা দেখেছি যে আমলাদের কতগুলি বাড়ি আছে আর ব্যবসায়ীদের কয়টা বাড়ি আছে। তো সেখানে ব্যবসায়ীদের যেটা আছে
ব্যবসায়ীরা কেন সেখানে যায় সেটাও একটু ভাবা দরকার আছে, কেন যাচ্ছে, যে সেখানে একটা সামাজিক নিরাপত্তা আছে। তো একটা যখন সে মানে ইনকাম করে, সেই ইনকামের একটা অংশ দিয়ে সে ওখানে একটা নিরাপদ স্থান তৈরি করার চেষ্টা করে। তো আবার অনেক ব্যবসায়ী আছে কিন্তু তারা করে নেই, সেটাও কিন্তু আছে। কিন্তু সেই জায়গায় আপনি যদি এই দেশে যদি আপনি ওরকম নিরাপদ একটা জায়গা তৈরি করতে পারেন, নিশ্চয়তা দিতে পারেন, তাহলে কেউ ওইটা যাবে না। আলটিমেটলি তো গেছে বা যাচ্ছে কেন, ওই সব চিন্তা করেই কিন্তু গিয়েছে। আর টাকা পাচার যারা করেছে বা করে, সবাই তো জানে পাচারটা কিভাবে হয়। তো সেই পথগুলি বন্ধ করেন, তাহলে পাচারটা বন্ধ হবে। বন্ধ আপনার সুপারিশ কি, কিভাবে বন্ধ করা যায়? আপনি প্রথমত হলো যেই রাস্তায় পাচারগুলি হয়েছে, যেমন ধরেন এর আগে আমরা এগুলি নিয়ে মামলা মোকদ্দমা অনেক দেখেছি, কারা করেছে আপনারা সেটাও দেখেছেন, কোন মাধ্যমে করে, হুন্ডির মাধ্যমে করে, হুন্ডি কারা করে সেগুলি সব জানেন। তো সেই জায়গাগুলিতে সরকার নজরদারিতে গেলে তো ওই জায়গাটি কন্ট্রোলে চলে আসে। যদি কঠোর ব্যবস্থা যদি ওই দিক থেকে নেওয়া হয়, তাহলে সেটা একটা ইয়ে হইতে পারে, এটা প্রতিরোধ হতে পারে এটা একটা। কিন্তু আজকে যদি আপনি দেখেন যে মানুষ আজকে হতাশ কেন, দেশের পরিস্থিতি, সার্বিক অবস্থা সব কিছু দেখেই কিন্তু একসময় হতাশ হয়ে কেউ বিদেশ যাওয়ার চিন্তা করে। আমরা মানে দেশপ্রেমিক লোকের আসলে খুব অভাব আমরা সবসময় ফিল করি। আমরা ওই লোক কম আছে বিদেই কিন্তু আজকে এগুলি হচ্ছে। আপনি যদি দেখেন যে আপনি যদি হাদির বক্তব্যগুলি শুনে থাকেন, মানে কিভাবে সে মানে দেশের প্রতি তার কত মমত্ববোধ থেকে সে এইভাবে কথা বলেছে, এরকম অনেকে আছেন এখন রাজনীতিবিদদের মধ্যে, কেউ আছে। দেশপ্রেমটা থাকা উচিত কাদের? যারা রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, যারা ম্যাটার করে, হ্যাঁ। তো সেক্ষেত্রে সেটা এই যে এটাও আমরা শুনতেছি যে নাই এই দেশপ্রেমটা, তাহলে কিভাবে এই দেশপ্রেমটা আনা যায় আমাদের মাঝে? এটা আসলে নৈতিক শিক্ষার একটা অবক্ষয় বলবো। শুরু থেকেই নৈতিক শিক্ষার যেটা অভাব, সেই কারণেই মূলত হয়েছে। তো নৈতিক শিক্ষার অভাবটা কেন হয়? আজকে আপনার একটা প্রাইমারি স্কুলে একজন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি টাকা দিয়া ঢুকতে হয়, দুর্নীতির মাধ্যমে ঢুকতে হয়, তাহলে ওই যে শিক্ষক দুর্নীতির মাধ্যমে একটা অনৈতিক পন্থায় নিয়োগ পাইল, তার কাছ থেকে আপনি নৈতিক শিক্ষা কিভাবে আশা করবেন? তো আমাকে আগে ওই জায়গাটা ঠিক করতে হবে। যদি আমরা ওই জায়গাগুলিকে ঠিক করতে পারি, ওই একেবারে গোড়াটাকে ঠিক করতে পারি, তাইলে আস্তে আস্তে আবার এটা ফিরে আসবে। আমাদের শিক্ষা ব্যবস্থা কি তাহলে ত্রুটিপূর্ণ? হ্যাঁ, অবশ্যই আমরা মনে করি ত্রুটিপূর্ণ। শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন হওয়া দরকার ছিল, যেটা হয় নাই। বরঞ্চ বিগত সময়ে নানাভাবেই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের পায়তারা আমরা দেখেছি। তো সেই জায়গাটাকে যদি ঠিক করা যায়, তাহলে যদি অন্তত ওই জায়গাটা থেকে শুরু করতে হবে, যে তাহলে কিন্তু আবারও কিছু দেশপ্রেমিক মানুষ গড়ে উঠবে, সৎ মানুষ গড়ে উঠবে, নৈতিকতা সম্পন্ন কিছু মানুষ গড়ে উঠবে। অনৈতিক কাজ করতে 10 বার ভাববে। আপনি যেটা বললেন যে যদি আমি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগেও যদি উৎকর্ষের বিনিময়ে নিয়োগ পেতে হয়, তাহলে তিনি কিভাবে নীতি আদর্শ শিখাবেন তার ছাত্রদের? অফকোর্স সেই জায়গাটাকে আমাদেরকে অন্তত কিছু জায়গা আমাদেরকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, যে সেখানে আমি কোনো দুর্নীতির কোনো সুযোগ রাখবো না। ওই জায়গাটাতে নৈতিকতার একটা অবস্থান তৈরি করি। অন্তত তারা যদি ওই নৈতিক পন্থায় যদি যেতে পারে, তাহলে তাদের কাছ থেকে নৈতিক শিক্ষাটা তখন বের হয়ে আসবে। আর যদি সে মনে করে যে আমার তো আমার এত টাকা দিয়ে ঢুকতে হয়েছে, তাহলে আমার তো ওই টাকা আদায় করে আসতে হবে। বলছি যে এটা করা দরকার বা এটা করতে হবে, তাহলে আসলে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে শুরুটা করবে? এটা কোত্থেকে শুরু করা উচিত? আপনি দেখেন মাননীয় বর্তমান যে প্রধানমন্ত্রীর কিছু পদক্ষেপে আমরা তার বাবা জিয়াউর রহমানের, আমরা তো অতীত ইতিহাসে অনেক কিছু শুনেছি, জিয়াউর রহমান কী ধরনের অনেস্ট ছিলেন, কিভাবে তিনি অনেস্টি বজায় রেখেছেন। তো ওনার কিছু পদক্ষেপে ইদানিং সেই জিনিসগুলি আমরা আবার দেখতে পাচ্ছি, যে উনি কিভাবে খরচ কমানোর করছেন, বা কিভাবে সততার একটা অবস্থান তৈরি করার কিভাবে চেষ্টা করছেন। তো আমার মনে হয় এই একটা সরকার যদি কন্টিনিউ করতে পারে, তাহলে আমার মনে হয় এই জায়গাগুলি কিছু পরিবর্তন হবে। আমরা সেই প্রত্যাশাটাই আছি, কিন্তু আমরা দেখতে চাই যে একটা পরিবর্তন হয়ে নতুন একজন সরকার দায়িত্বে একটা সরকার আসছে, এই সরকারের আমলে হয়তো কিছু পরিবর্তন হতে পারে। তো
তো বাট সেই জায়গাটাতে ওই মানে যোগ্য ব্যক্তিটাকে মানে জায়গা মতো প্লেস করতে হবে। এইটা অন্তত যদি করা যায় তাহলে এটা আমার মনে হয় এটা সম্ভব। এটা হতে আমরা পারে। টাকা পাচার একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, যে আপনার কি মনে হয় যে বাংলাদেশে তো এখন অনেকেই সক্ষম বিদেশে ইনভেস্ট করার মতো, বিনিয়োগ করার মতো, কিন্তু বিদেশে বিনিয়োগ করার একটা বড় বাধা বাংলাদেশ থেকে টাকাটা বৈধভাবে নেয়া, যে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে অনুমোদন, যে প্রসেস, এবং সবাইকে অনুমোদন দিচ্ছেও না। তো এইটাকে আপনি কি মনে করেন যে আপনার টাকা আপনি ডিক্লেয়ার দিয়ে নিয়ে যাবেন, অন্য জায়গায় ইনভেস্ট করবেন, এটা একটু সহজ করা উচিত? অবশ্যই সেটা যদি সহজ করা যায় তাহলে অবৈধ পন্থায় টাকা পাচারটা বন্ধ হতে পারে। সেই জায়গাটা বিনিয়োগের, আর যদি দেশীয় বিনিয়োগ, আমি তো শুরুতে বলছিলাম যে এই যে লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার হলো, এই লুটপাট হলো ব্যাংক থেকে, লুটপাট হয়ে এটা যদি পাচার না হয়ে দেশে ইনভেস্ট হইতো তাহলে কিন্তু অন্তত দেশে কিছু হইতো, দেশে কিছু কর্মসংস্থান, দেশের লাভ হইতো, টাকাটা অন্তত দেশে থাকতো। তো আনফর্চুনেটলি এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আলটিমেটলি এই টাকাগুলি পাচার হয়েছে, যার কারণে আজকে এত বড় সংকট। ব্যাংকিং খাতের আজকের সংকটের অন্যতম কারণ কিন্তু সেটা, এবং সেখানে এইটার জন্য আজকে আমরা যারা বাংলাদেশে ইনভেস্ট করেছি, ব্যবসা করছি, আমরা এটার সাফারার। এবং আপনি এখনও বলি, আমি প্রায়ই কথাটা বলেছি, ব্যবসা বাণিজ্য আমরা করতে গিয়ে নানা সময় নানা সংকটে পড়ি। মানে এটাকে আমি বলি যে যখন একটা আইসিইউতে রুগী থাকে তাহলে তাকে ওই প্রপার ট্রিটমেন্টটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু আইসিইউ থেকে সে রিকভার করে ফিরে আসতে পারে। তো বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে এখন ব্যবসা বাণিজ্য যেভাবে আইসিইউতে পড়ে আসে সেখান থেকে তাকে কাকে কোন মেডিসিনটা দিলে, কোন ট্রিটমেন্টটা দিলে সে বের হয়ে আসতে পারবে সেইটা দেওয়া। এখন যদি বাংলাদেশ ব্যাংক যদি বলে যে আমরা যে পলিসি দিয়েছি এই পলিসির মধ্যে তো এটা আসে না, পড়ে না, তাহলে এটার মধ্যে তো কিছু করা যাবে না, তাহলে কিন্তু এটার উন্নতি ঘটবে না। ওই আপনার পলিসির বাইরে গিয়েও প্রয়োজনে আপনারা বোর্ড মিটিং আছে, বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আপনি দেন না, অসুবিধা কোথায়? যে এক্সেপশনাল কিছু পরিস্থিতি হইতে পারে, তাকে ওইটাকে বাঁচাবার জন্য, তাকে ফিরে আনার জন্য আপনি তো বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন, তাইলে যেই কারখানাটা মানে দুকে দুকে মরছে, বন্ধ হয়ে যেতে মানে যাওয়ার পথে, তাকে বাঁচিয়ে রাখার জন্য আপনি যেই পলিসি দরকার সেই পলিসিটা আপনি নেন, সেই সিদ্ধান্তটা আপনি দেন, দিয়ে তাকে বাঁচানোর ব্যবস্থা করেন, এটা খুব জরুরি। দেশের কর্মসংস্থান এবং অর্থনীতির স্বার্থে সেটা অবশ্যই তাকে তার একটা সেফ এক্সিট অথবা তাকে প্রয়োজনীয় ইনসেনটিভ দিয়ে এটা বাঁচানো উচিত। প্রিয় দর্শক, আজকের বাণিজ্য বেলার আয়োজন এখানেই শেষ করছি। আমরা কথা বললাম এতক্ষণ বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের সাথে। হাতেম ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যারা আজকের এই অনুষ্ঠান দেখেছেন সবাইকে বিকেএমইর পক্ষ থেকে এবং বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।